শ্বশুরবাড়িতে আমার যা নাইটি পরে, কিন্তু আমি কেন নাইটি পরি না, আমি কেন শাড়ি পরে থাকি? পারিবারিক কোনো সমস্যার জন্য নাকি নিজের সুবিধার জন্য? সোনামায়ের যে ফটো ফ্রেমটা রয়েছে, ওই ফটো ফ্রেমটা কত দাম নিয়েছিল, আজ সবটা বলবো। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 8টা মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। বর্মশাইয়ের সোনামা যতক্ষণ না উঠছে, আমি তো এইদিকে বিছনা বাগাতে পারি না। সোনামা তো বেশ অনেকক্ষণই হলে উঠে পড়েছে, তবে বর্মশাই কিছুক্ষণ আগেই উঠলো। ওইদিকে কিন্তু আমার ভাত চাপানো হয়ে গিয়েছে। ভাতটা চাপিয়ে দিয়ে এসে এইদিকে বিছনাটা বাগিয়ে নিচ্ছি। এখন যদিও শোয়া রাত্রে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা লাগেনি, তবে এই ভোর দিকটায় কিন্তু বেশ ভালো মতনই ঠান্ডা লাগছে। তো সেই কারণে পায়ের তলে আমার আর বর্মশাই দুজনকার জন্য দুটো ঢাকা নিই, আর সোনামায়ের জন্য একটা নিয়ে নিই। সোনামাকে কিন্তু এই 3 থেকে 4 দিন আগে পর্যন্ত প্যাম্পাস পরিয়েই রাখছিলাম, তবে এই 2 থেকে 3 দিন হলো আমি কিন্তু ওকে প্যাম্পাস ফ্রিই রাখছি। কারণ এই কয়দিন হলো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে গরমের কারণে ওকে আমি প্যাম্পাস পরাচ্ছি না। কারণ গরমে যদি ওকে আমি প্যাম্পাস পরাই, ওর র্যাশ বেরিয়ে যায়। সেই কারণে বিশেষ করে ভর্তি গরমে কিন্তু ওকে আমি একদমই প্যাম্পাস পরাই না। প্যাম্পাসটাকে কিন্তু আমি একদমই অ্যাভয়েড করি। যাই হোক, ওইদিকে সোনামায়ের ঢাকা, আমাদের ঢাকাগুলো আর সোনামায়ের পায়েস বালিশগুলো ওই সাইডে রেখে দিয়ে চলে এসেছি। এইদিকে বালিশগুলোও এরপরে জায়গা মতো রেখে দিচ্ছি। এই রুমের মধ্যে যদি বিছানাটা বেশ ভালো করে গোছানো থাকে, টান টান করে পাতা থাকে, তাহলে পুরো রুমটাই যেন দেখতে ভালো লাগে। আমার তো এই বিছানা যদি টান টান করে পাতা না থাকে, কেমন একটি যেন লাগে। বিছানাটা যদি টান টান করে পাতা থাকে, দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে বিছানাটা তো ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। ধারগুলো একটুখানি করে বেরিয়ে রয়েছে, এগুলো একটু টান টান করে মুড়ে পেতে দিই, তাহলে বিছানাটা দেখতে আরও ভালো লাগবে। যাই হোক, এইদিকে তো আমার বিছানার পাতা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দাঁড়ান, ওইদিকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে সোনামায়ের যে ফটো ফ্রেমটা দেখছেন, আশা করছি সোনামায়ের এই ফটো ফ্রেমটা একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই, সোনামায়ের এই ফটো ফ্রেমটা কত দাম নিয়েছে ভিডিওর মাধ্যমে জানাবে। সোনামায়ের এই ফটো ফ্রেমটা ছাড়া ওর আর ফটো ফ্রেমও নেই। এই ফটো ফ্রেমটা আমি বেশ অনেক দিন আগেই করিয়েছি। ওর 1 বছর বার্থডেতে ওকে ওর পাপা গিফট করেছিল এই ফটো ফ্রেমটা। এই যে 2 সাইডে দুটো ফটো ফ্রেম দেখছেন, এই দুটো ফটো ফ্রেমের দাম নিয়েছিল 200 টাকা করে, 400 টাকা। আমরা কিন্তু এগুলো অনলাইনে করেছিলাম, আমরা কিন্তু কোনো দোকান থেকে এই ফটো ফ্রেমগুলো করাইনি। যাই হোক, ওইদিকে তো বিছানাটা বাগিয়ে নিয়েছি। সোনামাই ভোর দিকেই একটা কাঁথাতে টয়লেট করেছিল, ওই কাঁথাটা তখন পরিষ্কার করা হয়ে ওঠেনি। আর এইদিকে এই যে ব্যানারটা রয়েছে, যে ব্যানারটাতে টয়লেট করে, তো ওই ব্যানারটাও নিয়ে চলে এসেছি। কালকে রাত্রের থেকে যে জামাটা পরেছিল, ওই জামাটা সকালেই চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, এই মুহূর্তে কলপাড়াতে নিয়ে চলে এসেছি। এই জামাটা আর পাতলা কাঁথাটা দুটোই একটু ভালো করে কাচাকুচি করে নেবো। অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিয়েছি, কারণ সোনামায়ের জিনিসগুলো প্রত্যেকটা দিন কাচাকুচি করা হয়, নোংরা তো সেই রকম থাকে না, তবে টয়লেটারে করলে ঘ্রাণটা উঠে। তো সেই কারণে বিশেষ করে সার্ফের গুঁড়ি দিয়ে ধুয়ে দিলে ওই ঘ্রাণটা যাতে না থাকে, সেই কারণে বিশেষ করে সার্ফের গুঁড়ি দিয়ে একটু কাচাকুচি করে নিই। আপনারা হয়তো খেয়াল করবেন, আমি বেশিরভাগ টাইম মোটরের জলে কাচাকুচি করে থাকি, তবে আজকে এই মুহূর্তে কারেন্টটা চলে গিয়েছিল, সেই কারণে বিশেষ করে এদিকে কল পাম্প করে কাচাকুচি করে নিচ্ছি। এই ট্যাপটাতেও জল বেরোচ্ছিল, তবে এই ট্যাপের জলে আমার আবার কাচাকুচি করে পোষায় না। আমার বেশ অনেকটা জল লাগে, এই ট্যাপের জলটা অনেকটা বেরোবে, তবে অনেকক্ষণ সময় লাগবে, আমার এতটাও ধৈর্য নেই। যাই হোক, এইদিকে কাচাকুচি করে 3 থেকে 4 বার মতো পরিষ্কার করে নিয়েছি। এদিকে তো জামা আর কাঁথাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এদিকে এখন পর্যন্ত বেনারটা ধোয়া হয়নি। তো এইদিকে বেনারটাও একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। সোনামাকে যেদিনকে এই বেনারটা দিই, প্রত্যেক দিন কিন্তু আমি বেনারটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে কিন্তু আবারও ইউজ করি। যাই হোক, এদিকে আমার বেনারটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। চলুন বেনারটা আর এই জামা কাপড়গুলো এরপরে রোদেতে ভালো করে মেলে দিই। আজকে রোদ্দুরটাও বেশ ভালো মতো দিয়েছে। এইরকম রোদ দেখলে এত লোভ লাগে, মনে হয় প্রত্যেক দিন বাড়িতে যা কাঁথা বালিশ আছে সব কিছু রোদে দিয়ে দিই। আমার মতো কারা কারা রয়েছেন এই রকম লোভী? যাই হোক, এইদিকে বেনারটা বাসাতেই দিয়ে দিলাম। বাসাতে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর এই তাড়াতে দিলে না পড়ে যাওয়ার ভয় থাকে, বাতাস দিলেই পড়ে যায়, সেই কারণে বাসাতেই দিয়ে দিলাম। এদিকে দিদিভাই ভাতটা নামিয়ে কুমড়োর ঝালটা চাপিয়ে দিয়েছে। আজকে মায়ের মাস মঙ্গলবার রয়েছে। আমাদের মাসে কিন্তু একটা করে মঙ্গলবার করা হয়। এই মঙ্গলবারটা কিন্তু সবাই করে না, আমাদের মা, জেঠিমা, কাকিমা এরা রয়েছে, এরাই শুধুমাত্র করে। আপনাদের কাদের কাদের এই মাস মঙ্গলবারটা রয়েছে জানাবেন তো। যাই হোক, সেই কারণে ওইদিকে দিদিভাই নিরামিষ কুমড়োর ঝালটা চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমি আটাটাও মাখিয়ে নিলাম। এই আটাটা কিন্তু এক্ষুনি রুটি করতে আরম্ভ করে দেবো। ওইদিকে তো কুমড়োর ঝালটা নামিয়ে নিয়েছি, এদিকে রুটিগুলোও করে নিচ্ছি। তাহলে ওইদিকে মায়ের যদি পুজো করানো হয়ে যায়, মা তাহলে সকাল করে খাবারটা খেয়ে নিতে পারবে। নাহলে যদি খাবার না করা হয়, তাহলে মা
মায়ের খাবার খেতে দেরি হয়ে যাবে। মা বলল যে রেখে দে, তোরা রান্না বান্না কর, ছেলে নিয়ে আর করতে হবে না, আমি করে নেব। তবে ভাবলাম যে পুজো করিয়ে আবার করবে, তারপরে আবার কখন খাবার খাবে, তো সেই কারণে আমরা দুই যাই এইদিকে রুটি আর কুমড়োর ঝাল করে নিয়েছি। যে কুমড়োর ঝালটা হয়েছিল ওইটা কিন্তু আমাদের জন্য হয়েছিল, আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছিল মানে ভাত খাবার জন্য। ওইদিকে কুমড়োর ঝাল আর চচ্চড়ি হয়ে গিয়েছে, এদিকে আলুতে পটলে একটা তরকারি হতে রয়েছে আর আমরা টক হতে রয়েছে। যাই হোক, ওইদিকে সোনামাকে আমি স্নান করিয়ে দিয়েছি, তো সোনা পাপাকে দিদিভাই এখনও পর্যন্ত স্নান করায়নি। ওইদিকে দিদিভাই সোনা পাপাকে স্নান করানোর জন্য গিয়েছে, আর মা এই সবে মাত্র খাবার খেতে বসছে। অনেকক্ষণ পুজো হয়েছে, তবে ছেলেগুলো প্রচুর পরিমাণে জ্বালাতন করছিল, তো সেই কারণে চচ্চড়িটা মাই চাপিয়ে দিয়েছিল। আমিও এইদিকে এই মুহূর্তে আলুর তরকারিটা চাপিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে পটলগুলো দিয়ে পরে আলুটা ম্যাশ করে ভালো করে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু পটলের পরিমাণটা অনেকটাই কম রয়েছে, ওইটাকে একটুকু অ্যাভয়েড করবেন, কারণ আজকে বাড়িতে সেই রকম কোনো সবজিই ছিল না। তবে ডাল ঝোলের মধ্যে কিছু তো একটা করতে হবে, তো সেই কারণে বিশেষ করে কটা পটল দিয়ে পরে এদিকে আলু দিয়ে তরকারি করে নিচ্ছি। এইদিকে আলুটা বেশ ভালো মতনই কষানো হয়ে গিয়েছিল। এই মুহূর্তে এবারে পরিমাণ মতো জল দিয়ে পরে ফুটতে দিয়ে দেবো, কারণ ওইদিকে আর একটা এক্সট্রা কাজ রয়েছে। আজকে কিন্তু এখনও পর্যন্ত আমড়াগুলো ছেঁচা হয়নি। এই কদিনই আমরা টক হচ্ছিল, বড়মশাই ছিঁচে দিচ্ছিল। তবে আজকে বড়মশাই বাড়িতে নেই, কোথায় গিয়েছে কে জানে। ও যদি বাড়িতে থাকতো ওকেই কিন্তু আমড়াগুলো ছেঁচা করাতাম। যাই হোক, ও যখন বাড়িতে নেই আমিই ছিঁচে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। তবে ও না বেশ ভালো মতো ছিঁচতে পারে, অনেকটা থেতো করতে পারে, তাহলে রসগুলো বেশ ভালো মতো ঢুকে। যাই হোক, আমি চেষ্টা করি, দেখি কতটুকু ছিঁচতে পারি। এই আমড়াগুলো ছিঁচতে কয়টা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। প্রিয়াঙ্কা রয় বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে আর ভিডিওগুলো, তুমি নামটা প্লিজ নিও। আদ্রিকা রয় বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, প্লিজ আমার নামটা কমেন্টে নিও। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট, তোমার শাড়ি কালেকশন ভিডিও দেখি। তোমরা যখন কোনো রিকোয়েস্ট করেছো সেই রিকোয়েস্টে রাখবো না তা কখনো হতেই পারে না। যদিও আমার কাছে খুব একটা বেশি শাড়ি নেই, তবে যেগুলো রয়েছে সেগুলোই আপনার সাথে শেয়ার করব। জয়িতা আচারিয়া বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, আমার নামটা নেবে দিদিভাই, আমি জয়িতা আচারিয়া। যাই হোক, এদিকে আপনার সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার আমড়াটা ছিঁচে পড়ে আলুর তরকারিটাও নামিয়ে নিয়েছি। এরপরে আমরা টকটা বসিয়ে দেবো। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। তারপরে এই যে আমড়াগুলো যে থেতো করে রেখেছিলাম এই আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না হালকা তলাতে লেগে লেগে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। আর অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, জলটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো গুড় দিয়ে পরে একটু জল দিয়ে দেবেন, একটু ভালো করে ফুটিয়ে পরে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আমড়ার টক রেডি। আমাদের বাড়িতে ঝালটা খুব একটা বেশি কেউ খায় না, আপনাদের কিন্তু যদি নুন ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এইদিকে আমার আমড়ার টকটা ফুটে গিয়েছে, এবারে আমড়ার টকটা নামিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবারে শুধু উনুনের নাতাটা দিতে রয়েছে, তাহলেই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এদিকে আমড়ার টকটা নামিয়ে নিই আর ওইদিকে এবারে নাতাটাও দিয়ে নেবো। তো যাই হোক, চলো নাতাটা দিতে দিতেই একজন আকার কমেন্টের রিপ্লাই দিই। শুধুমাত্র একটা দিদিভাই নয়, দুটো দিদিভাই এই কমেন্ট করেছেন। একটা দিদিভাই বলেছে, তোমার দিদি তো নাইটি পরে, তুমি কেন পরো না? দিদিভাই তুমি তো নাইটি পরতে পারো, তোমার শাড়ি পরে কাজ করতে কষ্ট হয় না? না গো দিদিভাই, আমার শাড়ি পরে কাজ করতে কিন্তু কোনো রকম কষ্ট হয় না। আমি কিন্তু সোনামা হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু নাইটি পরতাম, অল টাইম আমি নাইটি পরেই থাকতাম। সোনামা হওয়ার পর থেকে ওকে ব্রেস্ট ফিডিং করাতে আমার অসুবিধা হতো নাইটি পরে, তো সে কারণে তখন থেকেই শাড়িটা চুজ করে নিয়েছি। আর শাড়িটা যে একবার পরতে আরম্ভ করেছি আর কিন্তু আমার শাড়িটা ছাড়তে ইচ্ছা করে না। এখন শাড়ি পরেই নিজেকে কমফোর্টেবল ফিল করি, নাইটি পরলেই বরং যে একটু আনকমফোর্টেবল লাগে। আর শাড়ি পরে কিন্তু কাজ করতে খুব একটা বেশি অসুবিধা লাগে না, তবে যখন বিভ্যস্ত গরমটা পড়ে তখন কিন্তু একটুকু অসুবিধা লাগে। আর আমার যা কেন নাইটি পরে, আমার যাও কিন্তু নাইটি পরে না, আমার যাও কিন্তু শাড়ি পরে। তবে মাঝে মধ্যে যদি কখনো নাইটি পরে নাই, হয়তো সকালে বাসি কাপড়টা চেঞ্জ করে একবার নাইটি পরলো, আবারও স্নান করতে হবে বলে, বা স্নান করে পরে একেবারে নাইটি পরে নিল। খেপা মাঝে মাঝে কান্নাকাটি করে শাড়ি পরারও টাইম পায় না, তখন হয়তো নাইটি পরে নিল। তাছাড়া কিন্তু আমরা দুই যাই শ্বশুর বাড়িতে সবসময়তেই কিন্তু শাড়ি পরেই থাকি, আর আমাদের শাড়ি পরেই কিন্তু কমফোর্টেবল লাগে। আমার এত কষ্ট ভাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার শাড়ি পরে কাজ করতে অসুবিধা হবে। যাই হোক, আশা করছি আপনাদের কনফিউজটা দূর করতে পেরেছি কেন আমি বাড়িতে শাড়ি পরি। যাই হোক, এইদিকে আমার নাতা দিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছি। ওইদিকে এবারে সোনামাকে খাবার খাইয়ে আমি চলে যাব স্নান করতে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।